নমস্কার আজিজুল্লাহ, আমি বাংলা হান্ট নিউজ চ্যানেল থেকে কলকাতা থেকে বলছিলাম। শেখ হাসিনাকে আজকে গণহত্যা যে জুলাইয়ের যে গণহত্যা মামলা তাকে ফাঁসির নির্দেশ দেওয়া হয়েছে। মূলত বলা যাচ্ছে যে তাকে একেবারে মৃত্যুদণ্ডের নির্দেশ। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? কারণ আপনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করেছেন দেশের মাটিতে, অর্থাৎ আপনার দেশ বাংলাদেশ, তার পাশাপাশি আপনি বিদেশেও রয়েছেন, সেখানেও করছেন, একদিকে লেখক এবং অন্যদিকে শেখ হাসিনার সঙ্গে আপনার ব্যক্তিগত সম্পর্ক খুবই কাছের, আপনি খুব কাছ থেকে চেনেন তাকে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি বলবেন, আজকের এই রায়দানকে কিভাবে দেখছেন? ধন্যবাদ প্রিয় উপস্থাপক, আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি আপনাকে এবং বাংলা হান্ট টেলিভিশনকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকের যে রায়টা বাংলাদেশে হয়েছে সেই রায়টা আসলে একটা সাজানো রায় বলা যেতে পারে। কেন সাজানো রায় বলছি আমি একটু ব্যাখ্যা করে বললে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। বাংলাদেশে যে আইন হচ্ছে ওয়ার ক্রাইমের যে আইন করা হয়েছিল সেটা কিন্তু 1971 সালে যারা বাংলাদেশের বিরুদ্ধে কাজ করেছেন তাদের জন্য এই আইনটি মূলত করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, তাদের বিচারের জন্য। কিন্তু এই আইন এক দেশে দুইবার স্বাধীনতা হতে পারে না, পুনরাবৃত্তি হওয়ার সুযোগ নাই। এই কারণেই এইটা হচ্ছে আপনার যেটা বলা হচ্ছে যে কাঙ্গারু কোর্ট, এটা একটা সাজানো নাটক বলা যেতে পারে। এবং আইনের দৃষ্টিতে যারা বিচারক এখানে আছেন, গোলাম মর্তুজা যিনি চেয়ারম্যান ছিলেন, বিচারের রায় দিয়েছেন। বাংলাদেশের রাষ্ট্রপতি 1973-এর 6 অনুচ্ছেদ অনুযায়ী তিনি অস্থায়ী বিচারপতি নিয়োগ দিতে পারেন, কিন্তু অস্থায়ী বিচারপতি যতক্ষণ পর্যন্ত 2 বছর না হয় তখন তাকে স্থায়ী নিয়োগ দেওয়ার সুযোগ কিন্তু বাংলাদেশের সংবিধানে নেই। কিন্তু আজকে যারা রায় দিলেন, গোলাম মর্তুজা সহ আরেকজন সদস্য, ওনারা 1 বছর হয় রাষ্ট্রপতির মাধ্যমে নিয়োগ পেয়েছেন, কিন্তু তাদের 2 বছর হওয়ার সুযোগ নাই। যেহেতু 1 বছরের মাথায় তারা রায় দিয়েছেন, এখানে রায় নিয়েও একটা প্রশ্ন উঠেছে, কারণ তারা তো স্থায়ী হওয়ার সুযোগ নেই বাংলাদেশের আইন অনুযায়ী। এখন আইনটা যদি কেউ নিজস্ব তার গতিতে চালায় তাহলে তো এখানে বোঝা যায় যে সুবিচারের কোনো সুযোগ নেই এবং সুবিচারের কোনো সম্ভাবনাও ছিল না। এবং শেখ হাসিনার যে কৌশলী ছিলেন, আপনারা দেখেছেন কিছুদিন আগে উনি আদালতের ভিতরেই বিচারকের সাথে কথা বলতেছেন এবং বলছেন যে আমি তো সত্যি কথা বললে সবাই রাগ করবে, কিন্তু আসলে তো আমি কাজ করতেছি এই আদালতের হয়েই, মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে যে উনি কাজ করতেছেন না, সেটা মুখ থেকে বের হয়ে আসছে। এবং ওই ভিডিও রেকর্ডটা ফাঁস হয়ে গিয়েছিল, সেটা বাংলাদেশে ওই যে আপনার সোশ্যাল মিডিয়াতে মোটামুটি সব জায়গায় পৌঁছে গেছে, বিদেশেরও অনেকে দেখেছেন। এবং ওই কৌশলী আজকে যখন শেখ হাসিনার রায় হয়েছে, রায় হওয়ার পরে কিন্তু তিনি যে বক্তব্য রেখেছিলেন, তার বক্তব্যে কিন্তু তার চেহারাটায় হাসি হাসি ভাব লাগছিল। যে একজন কৌশলী যদি একজন আসামি বা বিবাদীর পক্ষে কাজ করেন, তার যে ক্লায়েন্টের যখন মৃত্যুদণ্ড হয় তখন উনি কি করে স্মাইলিং ভাবে ফেস থাকতে পারে বা উপস্থাপন করতে পারেন, এইখানেই তাদের ত্রুটিগুলা ধরা পড়ছে। আর বিশেষত বাংলাদেশের ইতিহাস আপনারা জানেন, বাংলাদেশ স্বাধীনের পূর্ববর্তী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আগরতলা ষড়যন্ত্র মামলায়, এই রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে পাকিস্তানিরা তাকে ফাঁসি অর্ডার করেছিল, কিন্তু সেখানেও জনগণ আন্দোলন করে বঙ্গবন্ধুকে এই ফাঁসি রায় থেকে ফিরিয়ে এনেছিল। ঠিক বাংলাদেশে আমার মনে হচ্ছে আগামী যে দিন আসছে, এই দিনে এরকমই একটা কিছু হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা দাদা, একটা বিষয়, মৌলবাদীদের অঙ্গুলি হেলনে মৃত্যুদণ্ড এমনটাই দাবি করছেন শেখ হাসিনা, আপনারও কি একই মত? এটা একদম সত্যি। কারণ আগে যারা ওই যে ওয়ার ক্রাইমে যারা কিন্তু দোষী সাব্যস্ত হয়ে ফাঁসি হয়েছিল, ওনারা ছিল খাদের মোল্লা, যে প্রকাশ্য সে রাজাকারী কাজ করেছে এবং মুক্তিযুদ্ধের সময় দেশের বিরুদ্ধে কাজ করেছে। এবং ওনারা বলেছিলেন যে আমরা পাকিস্তান চাই এবং পাকিস্তান আমাদের ভাই ভাই। বঙ্গবন্ধু পাকিস্তানের বিরুদ্ধে কাজ করছে মানে উনি দেশদ্রোহিতার কাজ করছে, এরকম তাদের বক্তব্য ছিল দেশ পূর্ববর্তী সময়ে, দেশ স্বাধীন পূর্ববর্তী সময়ে। তো ওনারা একাধারে
দেশের বিরোধিতা করেছেন, মানুষকে ভুল বুঝিয়েছেন, অন্যদিকে তারা বাংলাদেশে যে মহিলারা আপনি জানেন অনেকে ইজ্জত দিয়েছেন স্বাধীনতার জন্য, ওই সুন্দর সুন্দর মেয়েদের সন্ধান কিন্তু ওনারাই পাকিস্তানিদেরকে দিয়েছিলেন এবং ওনারা এই কাজে জড়িত ছিলেন। বিশেষ করে বাংলাদেশের একটি রাজনৈতিক দল যেটা আপনারা জানেন, যারা মৌদুদিবাদকে বিশ্বাস করে, বাংলাদেশের জামায়াত ইসলাম, তাদেরই দলের সাথে সম্পৃক্ত লোকজনই বিশেষ করে স্বাধীনতার বিপক্ষে সব সময় অবস্থান ছিল এবং ওই কাদের মোল্লারা, সাইদি, দেলওয়ার হোসেন সাইদি, এরকম কিছু লোক আগে যারা শাস্তি পেয়েছিলেন তারা কিন্তু ওই বলয়ের ভিতরে, বাইরে বলার সুযোগ নাই। আমরা তাদের কানেক্টিভিটি দেখে বিচার করে বলছি। আচ্ছা দাদা, এই ফের বাংলাদেশে উত্তাল পরিস্থিতি তৈরি হচ্ছে, আওয়ামী লীগ রাস্তায় নামছে, মার্কিন মুলুকের কি পরিস্থিতি এখন? মার্কিন মুলুকে ও যারা মানে বাংলাদেশকে নিয়ে ভাবেন, বাংলাদেশকে জানেন, তারা কিন্তু বাংলাদেশের এই যে রায়কে তারা মেনে নিতে পারছেন না। আমি এখন বর্তমানে লন্ডনের আলতাফ-আলী পার্কে আছি, যেখানে বাঙালিদের যে কোনো সভা সমাবেশ, বিক্ষোভ, সব বড় ধরনের যেগুলা কার্যক্রম হয় সেখানে আমিও আজকে আছি। আমার পাশে আপনারা হয়তো শুনতে পাচ্ছেন স্লোগান হচ্ছে আওয়ামী লীগের, স্বাধীনতার পক্ষে যারা সবাই এক হয়েছেন তারা বিক্ষোভ সমাবেশ করছেন। এখানে আছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলী, সভাপতি সাবেক মন্ত্রী আব্দুর রহমান, সাবেক মন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী, আছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রেসিডেন্ট আলহাজ জালাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নইমুদ্দিন রিয়াজ। তাদের নেতৃত্বে এখানে যুবলীগ, ছাত্রলীগ এবং স্বাধীনতার পক্ষের মানুষ একত্রিত হয়েছেন এবং বাংলাদেশের এই কাঙ্গারু কোর্টের বিরুদ্ধে তারা এখানে বক্তব্য রাখছেন এবং মিছিল করছেন। দাদা, আরো একটা বিষয়, যেখানে ফাঁসির সাজা ঘোষণা হওয়ার পরই ভারত সরকারের কাছ থেকে শেখ হাসিনা ফেরত চেয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অর্থাৎ ইউনিস সরকার, কি বলবেন এই বিষয় নিয়ে? আমি এখানে বলবো যে ভারত সবসময় বাংলাদেশের পক্ষে কাজ করেছে, বাংলাদেশের মানুষের মানবাধিকার, বাংলাদেশের আভ্যন্তরীণ শান্তি রক্ষা ভারত সবসময় ভূমিকা রেখে। তো এখনো ঠিক আমি আপনাকে যেটা বললাম, আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুকে ফাঁসির আসামি করা হয়েছিল। কি কারণে করা হয়েছিল? যে উনি পাকিস্তানের বিরুদ্ধে কাজ করছেন, রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হয়েছিল। ঠিক আপনারা ওই কাজেরই পুনরাবৃত্তি বলতে পারেন। এখন যারা কিন্তু দেশ চালাচ্ছেন তারা কিন্তু ওই পাকিস্তানেরই আপনি বলতে পারেন যে এক ধরনের উত্তরসূরি। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন আপনার এই যে সংস্কৃতি অনুষ্ঠান হয়, যেগুলা হয়, এগুলাতে আগে পাকিস্তানের মদতেই চলছে। হ্যাঁ, আপনি এটা বলা যায়, কারণ যারা দেশ চালাচ্ছেন তারা কিন্তু ওই যে আপনি বলছেন জঙ্গি বা যারা ইসলাম পাকিস্তানকে ফলো করেন তারাই করতেছেন আসলে। এই কারণে তারা যদি ভারতের কাছে সেটা চায়, সেটা মনে করেন তারা তাদের ফায়দা হাসিলের জন্যই সহযোগিতা চাইবে বা চাইতে পারে, কিন্তু ভারত তো সবসময় বাংলাদেশকে নিয়ে ভাবে এবং বাংলাদেশের অবস্থা জানে। এবং শেখ হাসিনা আসলে এখন যে সিচুয়েশনের শিকার, সেটা কিন্তু আপনারা যদি একটু অনুসন্ধানী চোখ নিয়ে তাকান বা খবর নেন, তাহলে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার আগেও কিন্তু তিনি বারবার বলেছেন, আমি যদি একটা গোষ্ঠী বা একটা দেশের স্বার্থ আমি দিয়ে দিতে পারি তাহলে আমাকে ক্ষমতা থেকে নামতে হবে না। এবং যখন তাকে ক্ষমতা থেকে নামানো হলো, এর 1 বছরের মাথায় আপনি হয়তো দেখেছেন বাংলাদেশের যে চট্টগ্রামে একটা দ্বীপ আছে, সেখানে আমেরিকার নৌজাহান বিমান আর্মিরা আসছিল। তো এখানে আর্মিরা হঠাৎ করে আসলো। শেখ হাসিনা তো এই সেন্ট মার্টিন দ্বীপ দিতে চান না আমেরিকাতে, অনেকবারই প্রস্তাব এসেছে। তো এটা হচ্ছে বাংলাদেশ ভারতের সার্বভৌমত্বের হুমকি বলা যেতে পারে, যেটা এই সরকার ইন্টারিম গভর্নমেন্ট যেদিকে এগুচ্ছে। তো এইখানে আমি মনে করি বা আমার বিশ্বাস যে ভারত এই মামলার বিরুদ্ধে তাদেরও একটা মনে করেন স্বার্থ, বা আমি যেটা বলবো যে
মানবাধিকার রক্ষার যে স্বার্থ এবং দক্ষিণ এশিয়ার শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে এটা কিন্তু কঠিন একটা বার্তা। মানে রেড অ্যালার্ট আমি মনে করি তৎপর হওয়া উচিত। হয়তো এইটা যদি ওনারা করতে পারেন তাহলে পরবর্তীতে এই যে ঝড় ভারতে গিয়ে লাগবে না সেটা কিন্তু বলা মুশকিল। কারণ এখানে অনেকেই আছেন এখনো স্লোগান দেন ইনকিলাব জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ। ওনারা কিন্তু বাংলাদেশের যে একখণ্ড মানচিত্র কিংবা ভারত যে বাংলাদেশের হয়ে কাজ করেছিল সেটা ওনারা কিন্তু কখনো স্বীকার করতে রাজি নন বর্তমান প্রেক্ষাপটে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।